দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মতিনন্দীর লেখা কোনি নামক যে গল্পটি আমরা শুরু করেছিলাম তার আজ অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সপ্তম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। অষ্টম অধ্যায়টি খুব একটি বড় নয়, এই অধ্যায়টি আমি একবারে একটি পার্টেই শেষ করব। এর আগের অনেকগুলি আমরা ভাগ ভাগ করে আলোচনা করেছিলাম, মানে পার্ট 1 পার্ট 2 ইত্যাদি। এভাবে অষ্টম অধ্যায়টি আমরা একটা পার্টেই আমরা আলোচনা করব। আর এই যে দেখো বইটি আমার কাছে রয়েছে, এই বইটি আমরা এখন আলোচনা করব। চলো তাহলে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছি। ক্ষিতীশ সারা সকাল অ্যাপোলোয় অপেক্ষা করেছে, কোনি আজও আসেনি। এর আগে আমরা দেখেছি যে সপ্তম অধ্যায়ে কোনির দাদার শরীর খুব একটা ভালো নয় এবং তার বাড়িতে ক্ষিতীশ গিয়েছিল দেখা করতে। সেখানে তাদের পারিবারিক অবস্থার যে খারাপ যে ব্যাপারটি সেটি ক্ষিতীশ লক্ষ্য করেছে এবং এখন অ্যাপোলোয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু কোনি আসেনি। গত 2 সপ্তাহে এক বেলাও সে কামাই করেনি। ক্ষিতীশের ভয় রয়েছে এই বুঝি কস্টিউম দাবি করে সে, মানে সে যেহেতু ভালোভাবে প্র্যাকটিস করেছে তাই হয়তোবা কস্টিউমটি দাবি করতেও পারে। এখনো সে সমানে বলে যাচ্ছে হয়নি হয়নি, ইঞ্চি খানেকের বেশি জল থেকে হাত উঠবে না। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন? ও কি দুটো হাত ঠিক মতো সমানে চলছে না কেন? মানে ভুল ত্রুটি ইত্যাদি কোনির এখনো ধরার চেষ্টা করছে, যাতে কোনি কস্টিউমটি না চায় ক্ষিতীশের কাছে। বলার সঙ্গে সঙ্গে ক্ষিতীশ মাথা নাড়ে আর ভাবে কস্টিউম আজই কিনতে হবে দেখছি। অর্থাৎ কোনি অনেকটা শিখে গিয়েছে, ভালো শিখে গিয়েছে। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়ে অন্যরা সাঁতার কেটে যায়, বেলা গড়িয়ে যায়, কমলদিঘির জল জলশূন্য হয়ে আসে, অর্থাৎ সকলে জল থেকে উঠে আসে। কোনি যখন বিরক্ত হয়ে ওঠে ক্ষিতীশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস, অর্থাৎ আমি শিখবো। ভিক্টরি স্ট্যান্ডে ওঠা খুব সহজ ব্যাপার ভেবেছিস? অর্থাৎ ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর যে ভিক্টরি স্ট্যান্ড থাকে সেটাতে ওঠা কি খুব সহজ ব্যাপার? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়োনো নয়, বুঝলি? ফেরার পথে গল্প করছে পৃথিবীর বড় বড় সাঁতারুর, তাদের আন্তরিকতা, নিষ্ঠার, পরিশ্রমের। ক্ষিতীশ এই সমস্ত কথা বলে কোনিকে আরো মোটিভেট করার চেষ্টা করে। অপেক্ষা করে অবশেষে ক্ষিতীশ বেরিয়ে পড়লো অ্যাপোলো থেকে। যেহেতু আসেনি কোনি, অ্যাপোলো থেকে বেরিয়ে গেল। বিষ্টুধরের বাড়ি পৌঁছালো মিনিট 10 মধ্যেই। তাকে দেখে বিষ্টু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যালে চিফ গেস্ট করার জন্য, অর্থাৎ আমাকে চিফ গেস্ট করার জন্য নিমন্ত্রণ দিতে এসেছিল দর্জিপাড়া বয়েজ লাইব্রেরি থেকে। প্রেসিডেন্ট কি হবে জানেন? ওই বিনোদভর। সে তার একটাই প্রতিদ্বন্দ্বী, বিনোদভর। আমি রাজি হয়ে গিয়েছি। ওখানে দারুণ একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে, অর্থাৎ দুজনেই বক্তৃতা দিবে। আমার বক্তৃতাটি যেন ভালো হয়, একটা সুন্দর বক্তৃতা দিতে হবে, বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেব না আমি, মানে ক্ল্যাপ বলতে হাততালি, হাততালি ওকে পেতে দেব না, আমি ভালো বলবো ওর থেকে। বিষ্টুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতীশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, অর্থাৎ মনে মনে একটা প্ল্যান করে বসলো। শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি লাভ হবে বলুন? অর্থাৎ একটা জায়গায় আপনি বক্তৃতা দিয়ে তাকে হারিয়ে দিবেন, তাতে কি লাভ? লোকে কিছুদিনের মধ্যেই মনে রেখে তা তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু দরকার যাতে বিনোদভর রেগুলার ডাউন খায়, অর্থাৎ প্রতিনিয়ত বিনোদভরকে আপনাকে পিছনে ফেলতে হবে। কিরকম? বিষ্টু কৌতূহল দেখালো, অর্থাৎ তার খুব ইন্টারেস্ট লাগলো ব্যাপারটিতে। রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে। 3 দিন ধরে ভেবেছি, অর্থাৎ ক্ষিতীশ বলছে আমি 3 দিন ধরে ভেবেছি। ক্ষিতীশ নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য গলার স্বর ভারী কি করে তুললো, অর্থাৎ একটু গুরু গম্ভীর স্বরে বলা শুরু করলো। ভেবে দেখলুম বিনোদভর যে যে অর্গানাইজেশনে আছে তার পাল্টাগুলোই ঢুকতে হবে, অর্থাৎ যে যে ক্লাবে আছে, যে সমস্ত অর্গানাইজেশনে আছে বিনোদভর, আপনাকে ঠিক তার অপোজিট পার্টিতে, অর্থাৎ অপোজিট কোনো একটা কোথাও ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভার পৃষ্ঠপোষক হয়, অর্থাৎ কীর্তন টীর্তনের যদি পৃষ্ঠপোষক হয়, আপনাকেও একটি হরিসভায় ঘাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়, মানে চালাকি করে আমাদের বিষ্টুধরকে তার ক্লাবে যেখানে কোনি শিখছে সেই ক্লাবের প্রেসিডেন্ট করার চেষ্টা করছে ক্ষিতীশ। আছে। বিষ্টুধর প্রায় চেঁচিয়ে উঠলো, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদভর। ক্ষিতীশ মাথা হেলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে, অর্থাৎ জুপিটারের যে বিপরীত ক্লাব সেই ক্লাবে আপনাকে ঢুকতে হবে। বলছে সেটা তো অ্যাপোলো, কিন্তু ঢুকবো কি করে? বিষ্টুধর বিমর্ষ গলায় বলল, পারেন একটা কিছু করে দিতে, অর্থাৎ আপনি কিছু করতে পারেন? চেষ্টা করতে হবে। আজও আমি নকুল মুখার্জির সাথে কথা বলেছি, 7,000-এর কমে রাজি হচ্ছে না। আর এদিকে ক্ষিতীশ তো আগে থেকে প্ল্যান করে আছে যে এখানে বিষ্টুধরকে ঢোকাতে হবে, তাহলে কিছু টাকা পয়সা স্পন্সর পাওয়া যাবে। 7,000 মানে?
মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন তো দিতে হবে, অমনি অমনি কি আর হওয়া যায়? বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপলে ঢোকানোর জন্য, 5,000 পর্যন্ত অফার করেছে, কিন্তু 7,000 কমসম করা যায় না? কত কমাবেন? 5,000 অফার তো পেয়েই গেছে। বিনোদ ভর এমএলএ মন্ত্রী হবার চান্স খুব, ওকে তো সবাই হাতে রাখতেই চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কি হবে বলুন? অর্থাৎ 5,000 অবধি তো উঠেই গেছে, তো সেক্ষেত্রে আপনি যদি কিছু বেশি পয়সা না দেন সেটা তো বিনোদ ধরকেই দিবে তারা, কারণ ও একটি পদে রয়েছে। তা তো বটেই। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বুলালো, মানে এইভাবে পেটে হাত বুলালো, বুদ্ধি বের করার চেষ্টা করছে সে। ক্ষিতীশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল, দেরি করলে চলবে না, 2-1 দিনের মধ্যেই ঠিক করে ফেলতে হবে। বিনোদের পার্টি উঠে পড়ে লেগেছে, অর্থাৎ এই সিটটি নেওয়ার জন্য ওদের পার্টি উঠে পড়ে লেগেছে। বেশ, 7,000ই দেব। কিন্তু বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকে জানালো, একজন মাইঝি দেখা করতে এসেছেন, অর্থাৎ আপনার সাথে একজন দেখা করতে এসেছে। এরপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী, ক্ষিতীশের স্ত্রী দেখা করতে এসেছে। ক্ষিতীশকে এখানেও দেখে সেও অবাক, তবে কোনো কথা বলল না। টাকা এনেছি, লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল, অর্থাৎ সেলামির টাকা। ব্যস্ত হয়ে বিষ্ণু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ টসিদ সব রেডি করা আছে। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট 5 পরেই বিষ্টু একা একা ঘরে ফিরলো। ক্ষিতীশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থা, মানে কি ব্যাপার, কি হচ্ছে, কি ব্যাপার, কিসের টাকা? ক্ষিতীশ এটা জিজ্ঞেস করলো। ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার, হাতিবাগানে আমার একটা বাড়িতে একটা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল। দেখো, ওইটা যে ক্ষিতীশের বউ সেটা তো বিষ্ণুধর জানে না, আর ক্ষিতীশ এটা বলে উনি তাকে। 5,000 টাকা সেলামি। বিষ্ণুধর চমকে উঠলো, কি করে জানলেন? টাকাটা যার কাছে নিলেন সে তো আমার স্ত্রী, ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকে নেওয়া। বিষ্ণুধর ভেবাচেকা খেয়ে গেল ক্ষিতীশের মুখ গম্ভীর দেখে। তোতলা স্বরে বলল, আমি তো তা জানতাম না, অর্থাৎ ওটা যে আপনার স্ত্রী আমার তো জানা ছিল না। আমিও জানতাম না যে আপনি ওই বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। জানার পর আপনি কি টাকাটা এখনো নেবেন? বিষ্টু আরো তোতলা হয়ে গেল, এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, অর্থাৎ এখানে তো সম্পর্ক চলে না, এটা ব্যবসার ব্যাপার। কিন্তু ছুটে দাঁড়ালো, চলি। বিনোদ ভর কোর্টে বেরিয়ে গেছে, তার রাত্রিরে দেখা করব ওর সাথে। না না, প্লিজ যাবেন না। 1,000-2 টাকা ডোনেশন আর একটা লাইলনের কি বেলুনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছি অ্যাপোলোর প্রেসিডেন্ট আপনাকে করেই দেব। অর্থাৎ ক্ষিতীশ 2,000 টাকার মতো চাইছিল ডোনেশন এবং কস্টিউম কেনার জন্য কিছু টাকা তার কাছে চাইছিল, তাহলে সে তাকে প্রেসিডেন্ট করেই দেবে। তবে এই স্যালামির টাকাটা ফেরত দিতে হবে, তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। অর্থাৎ আমার বউয়ের কাছ থেকে যে টাকাটা নিলেন সেটা ফেরত দিতে হবে, না হলে আমি আর কাজ করব না। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, অর্থাৎ ভেঙে চুরে শেষ হয়ে গেল। সে কথা বলার মতো আর ক্ষমতাই নেই, দুটি চোখ ছলছলিয়ে উঠেছে, শুধু মাথাটি নেড়ে বলল, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। অর্থাৎ আমি পার্টিতে যাবার জন্য অনেক দূর চলে গিয়েছি, এখন যদি মই টেনে নেন কিভাবে আমরা চলবো বলুন? বিষ্ণুধর ঘর থেকে বেরিয়ে গেল এবং 100 টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরে সেটা ক্ষিতীশের হাতে দিয়ে বলল, উনি আপনার স্ত্রী হন তো? মানে ওরও এটা সন্দেহ। আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? বিষ্ণু জিভ কেটে কান মুড়ল। ক্ষিতীশ আর অপেক্ষা করলো না, বেরিয়ে আসছে। তখন শুনলো বিষ্ণু কাতর কণ্ঠে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? দেব দেব, লিখে দেব। বাড়ি ফিরে ক্ষিতীশ নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো, এবার কি করবে। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায়ও করে নিতে হবে, অর্থাৎ কিছু পাওনা, কারণ কনির পেছনে তার খরচ আছে এবং তা করতে হবে কনির জন্যই। লীলাবতী বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করলো, তুমি ওখানে কি করছিলে? মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে, তুমি কেন গেছিলে? ওর কাছ থেকে তো ঘর নিয়েছি, স্যালামির টাকাটা দিতে গেছিলাম। ক্ষিতীশ হাই তুলে আর মোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতেই হতো না। আমি বারণ করলে বিষ্ণুধরের 7 দিনেই টাকা নেবার, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দিবে, মানে টাকাটা যে নিয়ে আসছে সেটা জানায়নি। দেখো না একবার বলে, অনেকগুলো টাকা দেবার সময় গা কসকস করছিল। লীলাবতী ব্যগ্র হয়ে বলল, কিন্তু কনিকে যে ওর বাড়িতে খাওয়ার ব্যবস্থা করব ভাবছিলাম, অর্থাৎ কনিকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ভাবছিলাম, এরপর কি অতগুলো টাকা ফেরত দেওয়ার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য তো কিছু করাতে হবে। দাও গামছাটা চান করে আসি।
অর্থাৎ বিষ্ণুধরের বাড়িতে আমি কনিকে খাওয়া দাওয়ার একটা প্ল্যান করছিলাম, মানে কনিকে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাচ্ছিলাম। তো এখন যদি টাকাটা চাই, ও কি আর খাওয়াবে? বিকালে লীলাবতী অন্নমূর্তি ধরে বলল, পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটুও কি সাহায্য করবে না? ক্ষিতীশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার আগে শুধু বলে গেল, আচ্ছা দেখছি। অ্যাপোলো সারা বিকেল অপেক্ষা করলো, কোনি এলো না। নকুল মুখুজ্জের সঙ্গে দেখাও হলো। প্রেসিডেন্ট পেয়েছি, কত টাকা ডোনেশন চাও নকুলদা? অর্থাৎ তোমাদের ক্লাবের জন্য নতুন প্রেসিডেন্ট পেয়েছি। নকুল একটু হকচকে বলল, কত টাকা মানে? এখন বটুবাবু 500 দিচ্ছে, তাও টিপে টিপে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি 2000ই ধরেছি, অর্থাৎ 2000-এর একটা পাবলিক ধরেছি। ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে বলল, কিছু ভেবো না তুমি, টাকা এসে যাবে, তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে কিন্তু। নকুল মুখুজ্জি একগাল হেসে মাথাটা হেলিয়ে বলল, নিশ্চয়ই। অ্যাপোলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবলো, মেয়েটা কেন আজ এলো না? একবার খোঁজ নেওয়া দরকার, বড্ড ফাঁকিবাজ, কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না। তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর অপমান বোধ, মানে অপমান করলে আবার আসে। ক্ষিতীশের প্রায় মনে পড়ে প্রাইজ না নিয়ে লেক থেকে, মানে ওই যে রবীন্দ্র সরোবর থেকে যখন চলে আসলো প্রাইজ না নিয়ে, কনির চলে আসা আর ঘুরে দাঁড়িয়ে তার বিজয়ীর নামটি শোনার সেই ভঙ্গিটি। দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো মুখ নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন দপ করে জ্বলে উঠেছিল। তার শেখবার ইচ্ছা প্রচন্ড বেড়ে গিয়েছিল। বস্তির মধ্যে আলো নেই। ক্ষিতীশ একটু অসুবিধায় পড়লো ঘরটা খুঁজে বার করতে। অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল ঘরের মধ্যে কুপি জ্বলছিল। কনির ছোট ভাই দুটো মেঝেই ঘুমিয়ে, তক্তাপোষে সম্ভবত ওর মা শুয়ে। ক্ষিতীশ ডাকলো, কনি। ঘর থেকে নিঃশব্দে কনি বেরিয়ে এলো। ব্যাপার কি তোর, আজ যাসনি কেন? এভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না, তোর দাদাকে আমি জানিয়ে দেব, হবে তবে না তোর দ্বারা কিছু। বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল। কনি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না তখনও। হঠাৎ ক্ষিতীশের পেছন থেকে ক্ষণক্ষণে স্বরে কে বলে উঠল, কেমন লোকগা তুমি? কাল রাতে মেয়েটার দাদা মরে গেল, আর তুমি এখন তাকে ধমকাতে নেমেছো? ওর দাদা যে মারা গেছে এটা তো ক্ষিতীশ জানতোই না। ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কে শুনলো, পিছনে তাকে বললো, কে মরে গেছে? জানো না দেখছি, কাল বিকেল থেকে মুখে রক্ত উঠলো, মানে রক্ত উঠলো ভলকে ভলকে, রাত্রিরেই কাবার, অর্থাৎ রাত্রেই শেষ। কনির দাদা গো। ক্ষিতীশ বার দুয়ে কেঁপে উঠলো, মানে কথাটি শুনে কেঁপে উঠলো এবং শুনলো কনি খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলছে, খিদ্দা এবার আমরা কি খাবো? তার দাদা তো কামাই করতো, দাদা তো মারা গেল, এবার আমরা কি খাবো খিদ্দা? দেখো এই পর্যন্তই ছিল অষ্টম অধ্যায়ের আলোচনা। এবার আমরা অষ্টম অধ্যায়ের কিছু এসএকিউ প্রশ্ন, তো বেশি হবে না, খুব অল্প, 4-5টি 10টি 4-5টি হবে, তো সেই এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রেসিডেন্ট হতে গেলে বিষ্ণুধরকে কত টাকা দিতে হবে? এই টাকার কথাটি কে বিষ্ণুধরকে বলে? অ্যাপোলোর প্রেসিডেন্ট হতে গেলে বিষ্ণুধরকে 7,000 টাকা দিতে হবে, এটি ক্ষিতীশ বলেছিল বিষ্ণুধরকে। একজন মাইজি দেখা করতে এসেছে। কে কাকে একথা বলল? মাইজি কে? একজন মাইজি দেখা করতে এসেছে, এই কথাটি বিষ্ণুধরের চাকর বিষ্ণুধরকে বলেছে। এই প্রশ্নটিতে মাইজি হলো ক্ষিতীশের স্ত্রী লীলাবতী। লীলাবতী বিষ্ণুধরকে কিসের টাকা দিতে এসেছিলেন? কত টাকা দিল? হাতিবাগানের বাড়িতে টেলারিং এর দোকান করার জন্য সেলামির টাকা দিতে এসেছিল লীলাবতী বিষ্ণুধরের কাছে। যখন লীলাবতী টাকা দিতে এসেছিল, সে বিষ্ণুধরের হাতে 5,000 টাকা দিয়েছিল। কে মরে গেছে? বক্তাকে মারা গেছে কে? কে মরে গেছে বলতে এখানে বক্তা ছিলেন ক্ষিতীশ সিংহ, আর মারা গেছে কনির দাদা কমল পাল।